আমি দুজনকেই রেফার করছি, এখানে সুমন ভট্টাচার্য, এখানে ডক্টর শশী পাজা রয়েছেন। দেখুন, জাতীয় কংগ্রেস একটা রাজনৈতিক দল। জাতীয় কংগ্রেস ভারত সেবাশ্রম সংঘ নয়। আমরা মানুষের সেবা করব রাজনীতির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। আমরা সাদা বা গেরুয়া বসন পরে নৌকায় করে ত্রাণ বিলি করতে বেরোয়নি। আমাদের রাজনৈতিক পরিসরে থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। এই জায়গাটা যদি কেউ মিসআন্ডারস্ট্যান্ড করে তাহলে খুব প্রবলেম। দেখুন, আপনি নিজেই হরিয়ানার কথা বললেন, পাঞ্জাবের কথা বললেন, গুজরাটে গিয়ে 13% ভোট কেটে চলে এসেছিল। আমি যখন বলবো যে আমরা একটা জোটে আছি, উই শুড হ্যাভ অ্যান ভেরি ক্লিয়ার অ্যান্ড স্মুথ আন্ডারস্ট্যান্ডিং, তাহলে লেট আস কাম টুগেদার, সিট অ্যান্ড ডিসকাস। সেই জায়গাটা নেই। আপনি ক্রমাগত রাহুল গান্ধীকে আক্রমণ করবেন, এটা শুধু অরবিন্দ কেজরিওয়াল না, মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন ক্রমাগত রাহুল গান্ধীকে। এখানে সব অভিযোগ সত্যি। প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠকটা কবে হয়, ইন্ডিয়া জোটের কনভেনারটাকে। তৃণমূল বাদ দিন, খারাপ দল কংগ্রেস মনে করেছে ছেড়ে দিন। আপনি একবার হেমন্ত সোরেন, যে কংগ্রেসের সহযোগিতায় দল চালাচ্ছে, তার বাইটগুলো শুনুন। তিনি মোটামুটি লাস্ট বিধানসভা ইলেকশনের আগে এত অধৈর্য হয়ে গেছিলেন, যিনি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মাননীয় গোলাম আহমেদ মীরের উপর তিনি ইন্টারভিউ দিয়ে বলেছিলেন এরপর আমি একা লড়বো। ওনার ভাগ্য ভালো, ফোনে রাহুল গান্ধীকে পেয়েছিলেন, রাহুল গান্ধী এসেছিল। তো এটা কোনো জোটের একটা ধর্ম হতে পারে। আপনার পয়েন্ট অফ ডিফারেন্স থাকবে, আপনি বসুন, আপনি আলোচনা করুন, কিন্তু আলোচনাই হয় না। একমাত্র কংগ্রেস জোটের বৈঠক কখন ডাকে, আমি একদম ডেট ধরে ধরে বলে দেবো। যেদিনকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের রেজাল্ট আসছিল, দুপুর 2টোর সময় মল্লিকার্জুন খার্গের অফিস থেকে বলা হয়েছিল যে বৈঠক। একদম। আমি এই সায়নদীপের কাছে, সায়নদীপ, আপনারাও তো জোট সঙ্গী কংগ্রেসের, কোথাও কি আপনারা, যদিও কেরলে আপনারা নিজেদের লড়াই করছেন, কিন্তু কোথাও কি মনে হয় যে স্মুথনেস, যে মসৃণতা সীতারাম ইয়েচুরি বা তারও আগে যে কংগ্রেসের প্রথম ইউপিএ সরকারের আমলে ছিল, যখন প্রকাশ কারাত ছিলেন, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ছিল, সেটাই আস্তে আস্তে যত বিরোধী পরিসর হচ্ছে, বিরোধী জায়গায় কংগ্রেস এসছে, সেটা কমে গেছে? প্রথম শশী দেবীকে বলি যে আরএসএস বিজেপির বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে আমরা প্রেম ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু এটা বলি না যে মেরেছ কলসির কান্না তাই বলে কি প্রেম দেবো না। পশ্চিমবাংলায় দেখেছি, গোয়ায় দেখেছি, আমরা মেঘালয়ে দেখেছি। আমরা বলছি যে এই জোট ধর্ম বজায় রাখা এটা সম্ভব। বিজেপির বিরুদ্ধে যখন আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে চাইছি, তখন যে বিজেপি পশ্চিমবাংলায় নোটার চেয়ে কম ভোট পেত, সেই বিজেপিকে কার্যত প্রধান বিরোধী দল বানানো হচ্ছে। গোয়া, মেঘালয় আমাদের কি ভূমিকা সেটা আমরা দেখেছি। রাষ্ট্রপতি নির্বাচনে, উপরাষ্ট্রপতি নির্বাচনে কি ভূমিকা, এগুলো আমরা দেখেছি। তারপর আপনি বিশ্বাস করেন যে বিজেপি বিরোধিতা গোটা দেশে এই লড়াই মেঘালয় তো পরে হয়েছে, আগেও তো বিজেপি ভোট বেড়ে গেছে। হ্যাঁ, বেড়েছে তো, কিন্তু এই বিজেপির ভোট কিন্তু 6% বরাবরই ছিল। আমি বলছি হ্যাঁ ঠিকই, কিন্তু 2014 থেকে 2016 বিজেপির ভোটটা যদি তৃণমূলে না যেত, তাহলে তৃণমূলের গভর্নমেন্ট আসতো না। এই উদাহরণটাও আমাদের দিতে হবে। একটা জিনিস আপনি ডিফারেন্স বুঝুন কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কংগ্রেস কোথায় ছিল, কোথা থেকে কোথায় নামলো, আর বিজেপি এই যে বলছে সায়নদীপ, ঠিকই অনেক জায়গাতে খুব ছোট ছিল। আপনি এতে দেখুন, বিহারে দেখুন, নীতিশ কুমারকে ধরে আগে সমতা পার্টিকে ধরে ঢুকেছে বিজেপি, এতে কংগ্রেসে একে পাঞ্জাবে আকালি দলকে ধরে ঢুকেছে। এখন যারা তামিলনাড়ুতে চেষ্টা করছে, অর্থাৎ ওরা ছোট থেকে বড় হতে জানে। এটা জলসাঘরের বিশ্বম্ভরের মতো। বিশ্বম্ভর রায়, ছবি বিশ্বাস আপনারা দেখেছেন, যে তার সব চলে গেছে, সবকিছু ঘটিবাটি, কিন্তু অহমিকাটা যায়নি। এই জায়গায় কোথাও যদি কংগ্রেস এটা না বুঝতে পারেন যে তাদেরকেও কিন্তু সহনশীল হতে হবে। তারা যে লিগেসি নিয়ে আরম্ভ করেছিলেন, আজকে সেই লিগেসি নেই। 89-এর পর থেকে যে ভাঙন শুরু হয়েছে, আস্তে আস্তে কমা শুরু হয়েছে, সেখান থেকে আজকে যে রাজনীতির জায়গা, সুমন, এটা আমি যেটা প্রশ্ন, বিহারে ভোট হচ্ছে নভেম্বর মাসে, এখানে কংগ্রেসের জোট সঙ্গী লালু প্রসাদ যাদব, বামেরাও রয়েছে। এখানে যদি সিট নিয়ে, গতবার কিন্তু লালু বলেছিলেন যে আমরা এই সিট শেয়ার করতে গিয়ে, এবং কংগ্রেস এত বেশি সিট চেয়ে নিল যে আমরা হেরে গেলাম। তো এবারেও যদি এইটা টানামানি হয় যে বামেদের সাথে, বামও কিন্তু সেখানে একটা বড় শক্তি। একই রকম দীপঙ্কর ভট্টাচার্যরা সেখানে কি ভালো রেজাল্ট করেছেন। আমি একটা সায়নদীপের কাছে প্রশ্ন করি, সায়নদীপ, তুমি যে বিজেপির বিরুদ্ধে লড়াইতে আন্তরিক হও, তুমি কি চাও না যে ইন্ডিয়া জোটের একজন কনভেনার থাকুক, ইন্ডিয়া জোটের একটা ন্যূনতম কর্মসূচি হোক, ইন্ডিয়া জোটের 1 মাসে হলে অন্তত একটা বৈঠক হোক? এই দায়িত্ব পালনে যে কংগ্রেসের ব্যর্থতা আছে,
আমি তো অ্যাজ দ্য বিগেস্ট অ্যালি অবশ্যই অনেক বেশি বাড়তি দায়িত্ব। সীতারাম ইয়েচুরি আমাদের পার্টি হয়তো গোটা দেশের রাজনীতি অনেক দুর্বল, কিন্তু পার্টি এই ক্ষেত্রে প্রধান দায়িত্ব নিল। কিন্তু আমরা মনে করি এটা কি আপনি ধরনের সব দ্বিচারিতা? রাজনৈতিক দলের অনেক বড় কংগ্রেস দায়িত্ব নাকি নিতে বিগ হবে। ব্রাদার অ্যাটিটিউড ঠিক নেয়, আছে, ঠিক তা আছে। কনভেনার দরকার। তা আপনারা সবাই মিলে বৈঠক করে না, না, ঠিক আছে, কনভেনারের হবে। প্রস্তাব কংগ্রেস আচ্ছা, ঠিক আছে, আমি যে এনাকে আমরা কনভেনার চাই। দেবজিৎ, এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য একগুচ্ছ ঘোষণা করেছে মোদী সরকার, কর ছাড় থেকে শুরু করে নানা জিনিস। অষ্টম পে কমিশনও রয়েছে। এইগুলো তো দিল্লির মধ্যবিত্ত ভোটারের মন পেতে কাজে লেগেছে বিজেপি। কিন্তু বাংলায় যে মধ্যবিত্ত ভোট বা নিম্ন মধ্যবিত্ত ভোট, সেটা অনেক আগে থেকেই তৃণমূলের পাশে, স্বীকার করো আর না করো। ধরো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, এই যে শশীদি বললেন যে আমরা মহিলাদের জন্য যে ক্ষমতায়নের জন্য যা যা করেছি, এইটাকে বিজেপি কিভাবে মোকাবিলা করবে? তার আগে একটুখানি এই বিশাল যে বোঝাটা চলছিল, আমি কথা বলারই সুযোগ পাচ্ছিলাম না। এটাও একটা আমাদের না, জন্য ওখানে তোমার এক্সিস্টেন্স ইমমেটেরিয়াল। এই যে ইন্ডিয়া জোটে তোমার কোনো স্টেক নেই। আরে দাঁড়াও, বলো। স্টেক নেই তো, থাকা তো উচিত না। আমাকে দেখি তো ইন্ডিয়া জোট হয়েছে, হ্যাঁ, তা জোটের তোমাদের কথা বলো। আয়া আছে তো। আবার কি ছল বলো, বলো, কলা বলো। এগুলো রয়েছে সেগুলো বলো। বলো। যদি বলতে না দাও তাহলে বলো যে বলবে না। তোমরা এটা জোট তোমাদের করো। থেকে আমাদের কিন্তু শেখা। আমাদের বলতে বলো। হবে। প্রথম সংবাদ কথা মাধ্যম থেকে আইন ব্যবস্থা এই, সব শোন। গলা তোমরা টিপে মেরেছো। আচ্ছা, এখানে তোমার গলা বেশি। সন্ধ্যা বলছি যে যেটা এই বোঝাটা একটুখানি বন্ধ হলে এবার একটুখানি বলতে পারি। যেটা বলতে চাইছি সেটা খুব প্লেন। আজকের আলোচনা হচ্ছে বাংলার প্রেক্ষিতে। প্রেক্ষিত শব্দটা মূলত বামপন্থীরাই ব্যবহার করতেন, ইদানিংকালে আমরা সবাই ব্যবহার করছি। সুমনদা বেশি ব্যবহার করলেন আজকে 3 বার। তো বাংলার প্রেক্ষিতটা কিরকম বোঝাপড়ার একটু দেখে নি। ৭৪,০০০ কর্মী হত্যা হয়ে গেছিল ওনারা বলতেন, ৭৬, ৭৭-এ। আর আর এই আমরা যখন ছোটবেলায় রাজনীতি করতাম বা করতাম না, তখন 3টে কথা খুব শুনতাম। সাঁইবাড়ি, ওনারা বলেন সব মিথ্যে, বলুন সব মিথ্যে। এবং আরো ওই হাত কেটে নেওয়া, হাতে ভোট দিয়েছিল বলে কান্দুয়া ইত্যাদি প্রভৃতি। তো এরপরও জোট হচ্ছে এবং বাংলার প্রেক্ষিতে জোট হচ্ছে। কিন্তু যে লোকটার হাত কেটেছিল, যে কর্মীর, তাকে গিয়ে সুমনদা বোঝাবেন হাত তো কাটা গেছে। সে যদি প্রশ্ন করে দাদা আমার হাত তো কেটেছিল সিপিএম এর লোকের, আমাদের কথা ন্যারেটিভ অনুযায়ী, বিজেপি তো মারেনি, তাহলে বিজেপির বিরুদ্ধে জোট কেন? কালকে যে ৭৬,০০০ কর্মী তালিকা আছে এনাদের কাছে, সায়নদীপদের কাছে, তারা যদি গিয়ে সায়নদীপ ভাইকে যদি জিজ্ঞেস করে ভাই আমাদের যারা কমরেড তাদের খুন করেছিল এই ৭৬-এর কংগ্রেসরা, ৭৭-এর কংগ্রেসরা, তাহলে কিসের প্রেক্ষিতে আজকে তোমাদের মধ্যে জোট হচ্ছে? সেই বাংলার প্রেক্ষিতটা কি? দেবজিতের বিজেপির হয়ে লোকেরা গেলে- মারেনি, দেবজিতের হয়ে গেলে আমি একটা একটু বিজেপির বলতে লোকও চাই। খুন করেনি। না, 1 মিনিট। উল্টো দিকে যদি মানে আমাদের সিস্টেমের কথা ধরা হয়, একটু আগে মাননীয় মন্ত্রীকে খুব সায়নদীপ বলছিলেন, সুমনদাও বলছিলেন যে ভোট নাকি ওনাদের তৃণমূলের আমলে বিজেপির ভোট বেড়েছে। অবশ্যই বেড়েছে। ভোট কারুর তো সম্পত্তি নয়, প্রদত্ত সম্পত্তি নয়। ভোট একবার এক এক রকম শিফট করে, এটাই হওয়াটা স্বাভাবিক গণতন্ত্রে। কিন্তু আমাদের দুটো মন্ত্রী সিপিএম আমলেই আমরা পেয়েছিলাম, মনে পড়ে? মন্ত্রিত্বের খাতা সেন্ট্রালে তপন শিকদার, মাননীয় তপন শিকদার এবং মাননীয় জুলুদা, আমরা তো সেই সময় পেয়েছিলাম। তার মানে কি তখন শিফট হয়নি? আমার কথা হচ্ছে যে আইনের কথা, রাজনীতির কথা যদি হয়, মানে তাহলে একরকম ভাবে আমাদের বলার দরকার যে উন্নয়নের প্রশ্ন। আজকে কথা উঠবে ডোল পলিটিক্স। আপনি যে আমাকে প্রশ্ন একদম। করলেন তাতে ডোল পলিটিক্স এর কে আগে বিরোধিতা? বলতেন আপনি, এখন বলেন না। না, আমি বলছি, এখনো বলছি, না, এখনো ডোল পলিটিক্স এর বিরোধিতা কে করবে? সারা ভারতবর্ষ ব্যাপী এবং ভারতের বাইরে প্রথম শ্রেণীর যে দেশগুলো রয়েছে, মোদিজি করতেন, সুমনদা- আপনার মোদিজি রেউড়ি। আমি এখনো বলছি, রেউড়ি। এক মিনিট যখন বলবো সুমন, আমি কাউকে ডিস্টার্ব করি না, এটা বলে সুবিধা হয় না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। কগনেট অ্যাগনেট সাপ্লিমেন্ট। এবারে সুমনদা এবং মানে আমাদের সাংবাদিক সুমনদা এবং শিবাজিদা যেটা বললেন, বিশ্লেষক, তো ওনারা যেটা বললেন যে বলতেন, এর আগেও অনেক জায়গায় এরকম বিবাদে তর্ক হয়েছে, সেখানে ডোল পলিটিক্স প্রথম শ্রেণীর যে মানে দেশগুলো, সেখানেও ডোল আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলে সেটা খারাপ, কিংবা অন্য জায়গায় কেউ দিলে খারাপ। আমার কথা হচ্ছে পাচ্ছে কারা, টার্গেটেড অডিয়েন্স কারা, বা টার্গেটেড যারা পাচ্ছে তারা কি প্রান্তিক সত্যি নাকি প্রান্তিক নয়? প্রচুর মামলা এরকম হয়, শশীদিও জানেন, মাননীয় দিদি, যে বহু জায়গাতে যাদের দোতলা বাড়ি আছে তারা ঘর পায়। প্রধানমন্ত্রীর হাউজিং যোজনা, তাতে দোতলা বাড়ির লোকেরা ঘর পান, যাদের সত্যি নেই তারা পান না। এটা আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ,
আমি বলছি সিস্টেমটাকে যেটাকে নার্সিং করেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেইটার দোষ এবং সেই সিস্টেমের দিকে নজর দেওয়া দরকার। আমি আমি একটা ছোট্ট কিন্তু উদাহরণ- ঘুরিয়ে ঘুরিয়ে আবাস যোজনার কথা বলছে। আমার খুব ভালো আমি আমি আমি- আমি এক সেকেন্ড বলি, সুমনদা, তার আগে আমি তাহলে একটু বলে দিই। বলতে সুবিধা হবে। আমি দেবজিৎকে তো খুব পছন্দ করি যে অন্তত ভালো মধ্যযুগ থেকে সাইবাড়িতে এসছে। সাধারণত বিজেপি 1500 বছরের পুরনো ইতিহাসের কথা বলে। আরে সাইবাড়ি যখন বলছো ভাই, তোমার শুভেন্দু অধিকারের পাশে দাঁড়িয়ে যিনি সাংবাদিক সম্মেলন করছেন তিনি সিপিএম এর আমলে মন্ত্রী ছিলেন, বঙ্কিমবাবুকে একবার জিজ্ঞেস করো তো। তুমি তো সিপিএম থেকেই লোক নিয়েছো, কেউ হাত না। আগে শোনো 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 শোনো, লোকে জানতে চাইছে তোমরা যদি বলো 1500 বছরের পুরনো ইতিহাস বলে লাভ নেই। তোমরা মহারাষ্ট্রে অজিত পাওয়ারকে নিয়েছো, সব জায়গাতে অন্য দলে যাদেরকে দুর্নীতি পরায়ণ, চোর, কমিউনাল বলেছো তাদেরকে নিয়ে আমরা মন্ত্রী সবাইকে নেব, কিন্তু কাউকে দুর্নীতি পরায়ণ হতে দেবো না। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে তুমি কিন্তু এতক্ষণ ধরে কংগ্রেসি লোকেরা কেন বঙ্কিমবাবুর বিরুদ্ধে মামলা করতে পারছেন না? কেন লড়তে পারছেন না? এত বড় কোটি কোটি টাকা খরচা করেন। বিশ্বদা, আপনি একটা প্রশ্ন করছিলেন দেবজিৎ বাবুকে, বলছিলেন যে কেন্দ্রীয় বাজেট এবার নাকি খুব সুন্দর বাজেট, মানে মানুষের নাকি পছন্দ হয়েছে। এখানে কিন্তু আমি বলি, আপনি কিন্তু তথ্যটা যাচাই করে নিন। শিক্ষার ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, আপনার টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে, এমএসএমইর ক্ষেত্রে হয়তো একটু বৃদ্ধি পেয়েছে। এই অন্যান্য সমস্ত মানরেগার ক্ষেত্রে, গ্রামোন্নয়ন ক্ষেত্রে সমস্তটা কিন্তু বরাদ্দ কমেছে। আর আমি তো ইতিপূর্বে বলে দিয়েছি যে নারী শিশু বিকাশের ক্ষেত্রে কোথায় বাজেটটা দাঁড়িয়েছে। এদের কিন্তু বাজেটটা কমেছে। দ্বিতীয়ত, এই যে ইনকাম ট্যাক্স সুলভ হয়েছে, এটাতে কিন্তু বেশি মানুষ উপকৃত হচ্ছেন না। ইনকাম ট্যাক্স ওই যে স্ল্যাব থাকে, তার তলায় যারা থাকেন, কিছুজন এমনও থাকে নীল রিটার্ন এত বছর দিয়েছে। ভারতবর্ষে সুতরাং আমাদের যা তথ্য 1 কোটি কি 2 কোটি 8 কোটি লোক ইনকাম উপকৃত হচ্ছে। করে, কিন্তু- ট্যাক্স দেয় সংখ্যাটা 2 কোটির মতো। ঠিক, এবার সেইটাকেই ধরে যেই ফাইল করছে এই 8 কোটি। বাজেটে যেই জায়গাটা নেই সেটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। কাদের তারা দেখেছেন? তারা দেখেননি। আনঅর্গানাইজ সেক্টর যদি 94% থাকে, তাদেরকে কোথায় দেখেছেন? এই বাজেটটা একদমই প্রো পিপল বাজেট ছিল না, সে কি? এটা পরিষ্কার। অবশ্যই আপনারা সুইগি, বলেন জোম্যাটো, 250, যারা আপনি কি এরকম বলেন কাজ করবেন, তাদের জন্য 250 মিলিয়ন ব্যবস্থা নেওয়া। লোকেদের আপনার নাকি গরিব রেখা থেকে তুলে দিয়েছেন। এদিকে 820 মিলিয়ন লোকেদের আপনি ফ্রি রেশন দিচ্ছেন। কোনোটার মধ্যে মিল আছে? আপনি বিনা পয়সায় ফ্রি রেশন দিচ্ছেন 820 মিলিয়ন লোকেদের। কেন দিচ্ছেন? বলছেন কিন্তু 250 মিলিয়ন লোকেদের আপনি গরিব রেখা থেকে তুলেছেন। দুটোর মধ্যে ক্ল্যাশ হচ্ছে না? না। ওই ডেটাটা ক্ল্যাশ হচ্ছে আমি তো। বলছি, খুব সহজে আপনারা তো প্রান্তিক ডেটাও দেন না। গরিবই, যেটা 70 বছরের কংগ্রেস চালিয়েছে। দিদি, আপনি আপনার সঙ্গে বোধহয় আপনি আমার সঙ্গে একমত হবেন এই বিষয়ে।